নির্বাচনে দুটি দলের পক্ষ নিতে পারে সরকার, শঙ্কা মির্জা আব্বাসের ঐকমত্যের জন্য ফের আলোচনার প্রয়োজন দেখছেন না খসরু। প্রার্থী ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল, বঞ্চিতদের বিক্ষোভ সংঘর্ষ দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ। শিগগিরই জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নয়, মতানৈক্য দেখছেন ডাক্তার শফিক। সংস্কারের পক্ষে যে দল থাকবে তাদের নিয়ে জোট গঠন করবে এনসিপি, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং এনসিপি সহ 3 দলকে প্রতীক বরাদ্দ দিয়েছে বিজ্ঞপ্তি জারি, শর্ত পূরণ করায় পাচ্ছে চূড়ান্ত নিবন্ধন, আরপিও সংশোধনী নিয়ে অনড় ইসি। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নতুন করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জুলাই সনদ সই হয়েছে, এখন তা বাস্তবায়নের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে বিজয়ী করতে সরকার অনৈতিক ভূমিকা রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। নিজস্ব ক্ষমতা না থাকায় সরকার দল দুটির উপর ভর করে টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই সময় ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দোষারোপ করেন। ওনার মৃত্যুর ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার, পরিজন, বন্ধু, পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে পছন্দের প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা নেই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব আলোচনা শেষে সই হয়েছে জুলাই সনদ, যা আগামী নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এ নিয়ে নতুন করে ঐক্যমত্যের আলোচনার প্রয়োজন দেখছে না বিএনপি। এখানে বারবার ঐক্যমত্য 100% হবে না জীবনে। হইলে তো আমরা ভিন্ন ভিন্ন দলেই হইতাম না, তাতে বাকশাল হয়ে যেত। ওরা কি আবার বাকশালী চিন্তা করতেছে নাকি যারা এই সমস্ত কথা বলে? ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার এটা আমরা তো বারবার বলছি ঐক্যমত, আর এখানে তো বাস্তবায়ন, এই যে যারা যেটা বলছে, আমরা যেটা ঐক্যমত হয়েছে ওটা দিয়ে তো আমি জনগণের কাছে যেতে হবে, তাই না? সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে প্রতীক নিয়ে ছাড় থাকা উচিত ছিল বলেও জানান আমির খসরু। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর সারা দেশে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উচ্ছ্বাস। বিভিন্ন আসনে প্রার্থীদের সমর্থকরা আনন্দ মিছিল করা হয় মিষ্টি বিতরণ। এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন প্রার্থীরা। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান নেতারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুপা আফরোজ। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার সকালে আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দিনাজপুর 3 আসনেও বেগম খালেদা জিয়া বিএনপির প্রার্থী হওয়ায় মোটর শোভাযাত্রা করেছে সমর্থকরা। গাজীপুর 2 আসনে মনোনয়ন পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. মঞ্জুরুল করিম রনি তার পিতা সাবেক মেয়র অধ্যাপক এম.এ. মান্নানের কবর জিয়ারত করেন। এদিকে সিলেট 2 আসনে তাহসিনা রুশদীর লুনা বিএনপির মনোনয়ন পেয়ে মঙ্গলবার সকালে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন।
যশোর ৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। মঙ্গলবার তার বাবার মৃত্যুবার্ষিকীতে তার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন তিনি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা। চাঁদপুর, মেহেরপুর ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও যানবাহন ভাঙচুর করে তারা। সিদ্ধান্ত পরিবর্তন করতে দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে বঞ্চিতদের হতাশ না হয়ে দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন সিনিয়র নেতারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। চাঁদপুর ৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয়ায় তার সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে ফরিদগঞ্জে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কার বদলতে কিভাবে কোন তদবিরে উনি পুনরায় মনোনয়ন পেতে যাচ্ছেন বলে আমরা শুনেছি। এই স্বৈরাচারের দোসরকে যদি ফরিদগঞ্জে মনোনয়ন দেওয়া হয় তাহলে এই ফরিদগঞ্জের আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে। আমরা ফরিদগঞ্জের এই আসনটি ধানের শীষের প্রতীকে ফরিদগঞ্জে মনোনীত করতে চাই। এই আলোকে আমাদের আন্দোলন। মেহেরপুর ২ আসনেও মনোনয়ন ঘিরে দেখা যায় উত্তেজনা। সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে মনোনয়ন না দেয় প্রতিবাদ মিছিল করেন তার সমর্থকরা। এই সময় মোটরসাইকেল ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে তার সমর্থকরা। এ ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এছাড়া মাদারীপুর, নাটোর সহ বিভিন্ন স্থানেও হয় প্রতিবাদ ও বিক্ষোভ। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ১ বছর আগে জামায়াত জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে। জোটের সিদ্ধান্ত নিয়ে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, তবে মতবিরোধ না হোক। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য। মঙ্গলবার সকালে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি ২৩৭টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু ১ বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। দেশের বর্তমান ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। আর মনোনয়ন বিক্রির দিন শেষ জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ার পর মঙ্গলবার স্লোগানে মুখর এনসিপির অস্থায়ী কার্যালয়। দলীয় উদ্যোগে ছোট্ট আয়োজনে শাপলা কলিতেই সংসদে যাওয়ার প্রত্যাশা নেতাকর্মীদের। এর আগে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর ১৯৭৫ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। দেশের বর্তমান ব্যর্থতার দায় গতানুগতিক রাজনীতির চর্চা করা দলগুলোর বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব। গণভোট ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেন তিনি। আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের ছোঁয়া থাকবে, নানা মতের সংমিশ্রণ থাকবে, যেখানে এক ব্যক্তির পরায়ত্ত না হয়ে কালেকটিভলি একটা দেশ পরিচালনা করা হবে, তেমন একটা শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি মনোনয়ন পরবর্তী ভাঙচুরের কথা উল্লেখ করে মন্তব্য করেন, দেশে বিএনপির অলিখিত হরতাল চলছে। হানা ক্যাম্পেনের সমালোচনা করে বলেন, তাদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। 200 কয়টা 67টার কয়টা আসনে আগুন জ্বালায় এসেছে। আসলে এতগুলা ফায়ার স্টেশন তো বাংলাদেশে নাই। বিক্রির যে দোকানগুলো খুলেছিল বাংলাদেশে বড় বড়, এগুলো বন্ধ করে দিয়েছে। জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে।
হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যুগণটা অলরেডি বেঁচে গিয়েছে বাংলাদেশে। আর সামান্য একটা সিট আর টাকার কাছে নিজেদের টুপি পাঞ্জাবি বিক্রি না করার আহ্বান জানান ইসলামী দলগুলোর প্রতি। দুই একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে। তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে সিদ্ধ করে কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে। লন্ডনে করা ডিলে ক্ষমতায় গেলে বিএনপির পতন এনসিপির হাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জোর করে চাপিয়ে দিয়ে নয়, বরং ন্যূনতম রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। তা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক নাগরিক কোয়ালিশনের বৈঠকে এসব কথা উঠে আসে। তাইফুর রহমান তুহিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক নাগরিক কোয়ালিশনের গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কি উত্থাপিত হবে জুলাই চার্টারের? বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে নতুন করে রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। তবে গেল 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনের সংলাপ শেষে বাস্তবায়নের প্রশ্নে বিভাজন কাম্য নয়। যেই জিনিসগুলো নিয়ে বিতর্ক করছি, ইলেকশন গণভোট আগে হবে না পরে হবে, এগুলো খুব মেজর ইস্যু না। আমাদের মূল উদ্দেশ্য না আগে সংবিধানটা কিভাবে কোন প্রভিশনের মাধ্যমে রক্ষা করা যায়। আমাদের তো মূল উদ্দেশ্য এই রিফর্মগুলো আমরা আনতে চাই। এখন আমরা দেখছি কোন উপায়ে সেটা আনা যায়। এক সপ্তাহ পরে সরকার যে সিদ্ধান্ত নিতে চাচ্ছে আমাদের সেই ব্যাপারে একটা সমর্থন আছে, কারণ সেটা একটা স্থিরতার দিকে দেশকে নিয়ে যাবে। নেতারা বলেন, যেসব বিষয়ে একমত হয়েছে সেটিও অনেক বড় অর্জন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিগগিরই ন্যূনতম ঐক্যে আসা প্রয়োজন। আপনি ডেমোক্রেসি পালন করবেন আবার ওভারনাইট সংস্কার চাইবেন, এই দুটো একসাথে হয় না। সংস্কার এন্ড রিফর্ম অর চেঞ্জ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ঐকমত্য কমিশন এবং সরকার এই কিছুটা জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি, দায় তাদের আছে। এবং তার ফলে এখন বল কোর্টে ঠেলে দিয়ে এটা কি প্রমাণ করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হতে পারে না? ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন, আগামী 5 দিনের ভিতরে আদেশ জারি করে দেন, গণভোট হয়ে যাক, আগেই হোক আর একসাথেই হোক, এটা ঠিকঠাক করে নেন, আর তো কোনো অসুবিধা থাকছে। রাজনৈতিক দলগুলোর বিভাজনের সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কা করেন বক্তারা। সাংবিধানিক তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ রাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ম্যাক্সবাদী ও আম জনগণ পার্টিকে প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এদিকে সব শর্ত পূরণ করায় নতুন রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে এই 3টি দল। মঙ্গলবার ইসি সচিব আক্তার আহমেদ এ কথা জানান। সুনায়েত আল হাবিবের রিপোর্টে বাকিটা জানবো আমরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে 143টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাই শেষে 22টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে অধিকতর যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন। অবশেষে সব শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানান ইসি সচিব। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। ইলেকশন কমিশনের অবস্থান তো আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। এদিকে নিবন্ধন না পাওয়ায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন শুরু করেছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। 43 লক্ষ গ্রাহকের অর্থ চুরি করা ডেস্টিনি 1.5-2 মাস আগে দল খুলে এসে নিবন্ধন নিয়ে যাবে। আমরা বছরের পরে বছর রাজনীতি করব, তাহলে
মানে টাকা থাকলে নিবন্ধন করা যাবে, রাজনীতি করা যাবে। এর আগে মঙ্গলবার সকালে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কারো সঙ্গে আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে ক্ষোভ জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৩১ দফা প্রস্তাবনা দেওয়ার কথাও জানান সাইফুল হক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় আসবে বলে আশা করছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। জানান, যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ করতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। জুলাই আগস্টে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত 403 জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ স্বাক্ষরিত নোটিশে 7 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব প্রক্টর অফিসে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ফের আপিল শুনানি হবে বুধবার। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে 7ম দিনের শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুরুতে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবদিন। আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেয়া রায়ে বড় ধরনের অসঙ্গতি আছে। এ রায়ে ব্যক্তিগত মতামতকে জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে আগামীকাল এই মামলার শুনানি হবে। আমার যুক্তিতর্কের একটা বড় অংশ সেটা রয়েছে, সেটা আমি বলেছি যত দ্রুত সম্ভব আগামীকালের শুনানির শুরুতেই সেটা আমি শেষ করতে পারবো। এরপরেই মাননীয় প্রধান বিচারপতি বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিস তারা হয়তো তাদের বক্তব্য রাখবেন। এবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে 35তম বিসিএস এর প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া নাচলের ইউব্যান ও কামাল হোসেনের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেনের তথ্য জানান। এদিন অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে ফেনীর সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। দুর্নীতি দমন কমিশন দুদক এবার মুক্তিযুদ্ধ কোটায় চাকরি পাওয়া এক ইউনোর পরিচয় খুঁজতে প্রথমবারের মতো ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের নাচলের ইউনো কামাল হোসেনের চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরির কোটা সুবিধা নিতে মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বাগিয়ে নিয়েছে 35তম বিসিএস এর প্রশাসনিক পদ। আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 35তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন
ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধ। সংস্থাটির মহাপরিচালক জানান, এবার নাচলের ইউনো কামাল হোসেনের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুদক এবং বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতামাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারের স্ত্রী নূরজাহান বেগমের ৪৫ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৪৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে ৪৫ কোটি ৩৪ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় এবং ৪৩ কোটি ৩১ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিন ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলার আসামি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল ইসলামকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আলাদা দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরল ১৩ জনের প্রাণ। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার চালক ও ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বেলা ১২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ২ বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় বাস চাপায় অটোরিকশা চালক সহ ২ জন নিহত হয়েছে। এছাড়া ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর। ভাঙি যাওয়ার পরে সে নিয়ন্ত্রণ হারাইছে, নিয়ন্ত্রণ হারাই আমরা গাড়ি ধরে দিতে পারবো না, ডাইন পাশে চলে এসছে গাড়িটা, পশুহাট দিকে যাইতেছে। গাড়ি ডাইন পাশে আসার পরে যে ট্রাকটা ছিল ওই ট্রাকটা ব্রেক মারে নেই, ট্রাকটা এটারও সব শেষাই যাত্রী সহ মনে করো আরও ২০০ মিটার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ৩ জন জায়গা ডেড এক্সপায়ার আর ৩ জন হসপিটাল নেওয়ার পরে শুনছি মারা গেছে। ঘটনাস্থলে ৩ জন ডেড বডি পাইছি আর এগুলো হাসপাতালে কোথায় গেছে আমরা বাকি আমরা ক্ষতি দেখতেছি কোথায় কী অবস্থা আছে। বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ইসলামী ব্যাংকিং এবং ডিজিটাল প্রোডাক্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ এবং ক্যাশলেস লেনদেন করতে ডিজিটাল ব্যাংকিং উদ্যোগকে এগিয়ে নিতে হবে। নগদ টাকা বহনের ঝুঁকি, জাল টাকা প্রতিরোধ এবং ভাঙতি টাকার জটিলতা নিরসনে ডিজিটাল লেনদেন সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তাই বর্তমান যুগে ক্যাশলেস লেনদেনই হবে যুগোপযোগী সিদ্ধান্ত। সেমিনার শেষে টিএমএসএস এর সব প্রতিষ্ঠান এবং পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী ব্যাংক পিএলসির ডিজিটাল ব্যাংকিং বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল কলেজকে একটি মাইক্রোবাস উপহার দিয়েছে। বাংলাদেশ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জলাল উদ্দিন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী কমিটির কো চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মিসবাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মেজর জেনারেল রফিকুল ইসলাম সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।